আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। তো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কি না এবং সাউন্ডটা ঠিকঠাক কি না আমাকে একটুখানি জানাবা। ওকে, আশা করি সব কিছু ঠিকঠাকভাবে তোমরা শুনতে পাচ্ছ। দুঃখিত, আমাদের আজকে একটু টেকনিক্যাল কারণে আমি ক্লাসে ঢুকতে একটুখানি লেট হয়ে গেছে। আসলে নেট সমস্যা থাকলে মাঝে মধ্যে এটা আসলে আমাদের হাতে কিছু করার থাকে না, হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে আমি ক্লাসে ঢুকতে একটু লেট হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো লেটস স্টার্ট, তাহলে চলো আমরা শুরু করি। ওকে, তো হোপফুলি তোমরা সবাই ভালো আছো, সুন্দর সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আম, তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে। তো আমরা আহ, আজকে ইনশাল্লাহ আমাদের যৌবনের গান যে প্রবন্ধটা আছে, এই প্রবন্ধটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। রোজার দিন আমরা সবাই ও আহ, রোজার দিন আমরা সবাই রোজা রেখে ক্লাস করতেছি, অনেকে আবার রোজা রাখো নাই, সমস্যা নাই। তো আমরা একটু যদি তোমাদের কাছে যদি বই যদি থাকে তাহলে তোমরা বইটা নিয়ে বসতে পারো, অ্যান্ড তাহলে তোমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। আমরা প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে আজকে আমাদের এই প্রবন্ধটা পড়ার জন্য চেষ্টা করব। ওকে, হোপফুলি ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ তো। আহ, আমাদের বাংলা প্রথম পত্রের যেই ক্লাস হবে, বাংলা প্রথম পত্রের ক্লাস, প্রথমে আমরা বাংলা প্রথম পত্র সেকেন্ড পেপার সব মানে একটা টপিক শেষ করার পর আবার সেকেন্ড পেপার আবার ফার্স্ট পেপার, এই রীতিতে আমরা আগাবো ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তোমাদের যেই বাংলার যেই জার্নি, সেই জার্নিটা অত্যন্ত চমৎকারভাবে তোমাদের যাতে জার্নিটা আমার সাথে খুব সুন্দর করে কাটে। এবং এটা শুধু আজকে না, এটা একদম শেষ দিন পর্যন্ত যাতে বাংলা নিয়ে ইনশাল্লাহ তোমাদের কোনো ধরনের কোনো ঝামেলা না থাকে, সেটা ইনশাল্লাহ আমরা এনশিওর করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা আস্তে ধীরে তাহলে আমাদের ক্লাসের দিকে চলে যাই। তোমরা সবাই একটু বই খুলবা, যাদের কাছে বাংলাবাজ বই আছে তারা বাংলাবাজ বইটা নিবে, আর যাদের কাছে বাংলাবাজ বই নাই তারা মেইন বইটা নিয়ে আমাদের এই যে যৌবনের গান যে প্রবন্ধটা আছে, এই প্রবন্ধটা তোমরা খুলে বসো। আমরা এই প্রবন্ধটা একটু পড়ার জন্য চেষ্টা করব। আচ্ছা, তো আমরা আগে একটু বোঝার জন্য চেষ্টা করি। এই টপিকটা কিন্তু মোটামুটি ভালোই কঠিন আছে, মানে এই যৌবনের গান, এখানে একটু ভাষাগত দিক থেকে অনেক ব্যাপার আছে। আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ধরে ধরে বোঝানোর জন্য চেষ্টা করব, খুব মনোযোগ দিয়ে শুনবা, না হলে আসলে বুঝতে পারবা না। এই প্রবন্ধটা কিন্তু মানে খুব সহজ ভাষায় লেখা, খুব সহজে বুঝে ফেলবা এরকম না, একটু জটিল আছে। তো এই জন্য একটু মনোযোগ দিয়ে তোমাদেরকে আমার কথা শুনতে হবে। ওকে, বুঝতে পারছো? তো চলো তাহলে আমরা আস্তে আস্তে পড়ি। আচ্ছা, যৌবনের গান মানে কি? এটা কি বুড়া মানুষদের জন্য লিখছে নাকি? কি মনে হয় শুনে, নামটা শুনে বলো তো আমাকে। এই যে যৌবনের গান, এটা মানে কি বৃদ্ধ মানুষদের জন্য এই এই প্রবন্ধটা লিখছে? তার আগে তোমরা তো নিশ্চয়ই জানো, জানার কথা। তোমাদেরকে যদি বলি, আমাদের পাঠ্য বইতে সাধারণত দুই ধরনের, বেশ কয়েক ধরনের সাহিত্য আমি দেখতে পেয়েছি। তার মধ্যে আমরা বেশ কিছু গল্প পাই। গল্প, তোমরা কি জানো গল্প আর প্রবন্ধের মধ্যে পার্থক্য কি? এই যে যৌবনের গান, এটা কেন গল্প বলতে পারবা? সরি, এটা কেন প্রবন্ধ? গল্প আর প্রবন্ধ এই দুটোর ভিতর পার্থক্য কি জানো? গল্প আর প্রবন্ধ এই দুটোর ভিতর পার্থক্য কি জানো কিনা বলো? তা এখন এইটা বাংলাবাজ বই কিভাবে পাবো? বাংলাবাজ বই পাবা তানবির স্যার পেজ অথবা আমাদের যে বাংলাবাজ পেজ আছে ওখানে মেসেজ দিলে পাবা। আচ্ছা, ঠিক আছে। তো এখন গল্প কি তোমরা নিশ্চয়ই জানো। যেমন আমাদের পাঠ্য বইতে, ভাইয়েরা একটু খেয়াল করে দেখো, আমাদের পাঠ্য বইতে আমরা অনেকগুলো গল্প পাই। লাইক অপরিচিতা, অপরিচিতা এটা কিন্তু গল্প, তাই না? লাইক বিলাসী, এটা কিন্তু গল্প, বিলাসী গল্প। আরো হইতে পারে মাসি পিসি, এগুলো কিন্তু গল্প, নট প্রবন্ধ। মাসি পিসি। কিন্তু প্রবন্ধ কোনগুলো জানো? যেমন যৌবনের গান, যৌবনের গান। যেমন সাহিত্যে খেলা, সাহিত্যে খেলা। যেমন বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন, এগুলো হচ্ছে। এখন আমাকে বলতে হবে, তোমরা বলো তো যে গল্প আর প্রবন্ধের ভিতরে পার্থক্য কি? বলো, গল্প আর প্রবন্ধের মধ্যে পার্থক্য কি বলতে পারবা?
শোনো, গল্প যখন হবে, গল্পে সব সময় মনে রাখবা একটা গল্প হইতে হইলে সেখানে অবশ্যই কাহিনী থাকা লাগে। কাহিনী। আচ্ছা বলো তো, অপরিচিত গল্পের একটা কাহিনী আছে না, একটা প্লট আছে। মাসি পিসি গল্পের একটা কাহিনী আছে, বিলাসী গল্পের একটা কাহিনী আছে, তাই না? এরপর গল্প হইতে গেলে চরিত্র থাকা লাগে। চরিত্র। আমাকে বলো তো, এই যে অপরিচিত গল্পে চরিত্র আছে না, অনুপম, কল্যাণী, শম্ভুনাথ সেন, বিনুদা, হরিশ, আছে কি না? আছে। বিলাসী গল্পে চরিত্র আছে না? আছে। মৃত্যুঞ্জয়, বিলাসী, খুড়া, ন্যাড়া। মাসি পিসি গল্পে চরিত্র আছে না? মাসি পিসি, কৈলেশ, যোগু, বুড়ো রহমান, আছে কি না? আছে। এবার বলো, যৌবনের গান, সাহিত্যে খেলা, এগুলোতে কি কাহিনী আছে? বলো, কোনো কাহিনী আছে? কোনো চরিত্র আছে? একটা চরিত্র দেখাও তো, আছে কিনা বলো তো। আছে? নাই। তাহলে আজকে আমরা জানলাম প্রবন্ধ আর গল্পের পার্থক্য। তাহলে প্রবন্ধ কি? প্রবন্ধ হচ্ছে লেখকের কোনো বিষয় সম্পর্কে তার জ্ঞান গম্ভীর আলোচনাকে বলা হয় প্রবন্ধ। লাইক আমার মন চাইছে, আমরা আর্টিকেল লিখি না, রচনা লিখি না, আমরা কোনো ভালো জিনিস নিয়ে পত্রিকা আর্টিকেল লেখা হয় না, মাদক নির্মূল নিয়ে আমি একটা লেখা লিখলাম, এটাই হচ্ছে প্রবন্ধ। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? কথা কি ক্লিয়ার? বুঝছো বাবারা? এখন বলো, কোনটা মজার, কোনটা পড়তে ভালো লাগবে? গল্প পড়তে ভালো লাগবে না প্রবন্ধ পড়তে ভালো লাগবে? বলো, বুঝতেই পারতেছ কোনটা বোরিং লাগবে? ডেফিনেটলি প্রবন্ধ, কারণ এখানে তো লেখক জ্ঞান গম্ভীর আলোচনা করে। আর যেখানে আমরা জ্ঞান গম্ভীর আলোচনা দেখি, আমরা সেখান থেকে আস্তে করে সরে যাওয়ার স্বভাব। স্বাভাবিকভাবে এই জিনিস আমাদের কাছে ভালো লাগবে না। আমাদের কাছে হালকা প্রেম, হালকা রোমান্স, এগুলো আমাদেরকে টানে নাকি? তো এইটা আমাদের কাছে ভালো লাগবে না। আমি কি কথা বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি তোমাদেরকে? ওকে, তাইলে প্রবন্ধটা একটু বোরিং হবে, বাট আমাদেরকে পড়তে হবে। এখন ভাই আসো আমরা একটু দেখি যৌবনের গান, এই যে প্রবন্ধ আছে, এই প্রবন্ধতে আমরা দেখতে পাই কবি কাজী নজরুল ইসলাম যে যুবকদের যেই বিষয়, যুবকদেরকে নিয়ে তিনি এটা লিখেছেন। তিনি মূলত যুবকদের আহ্বানে একবার বাংলাদেশের সিরাজগঞ্জে তিনি, এটা মূলত তার একটা ভাষণ, যুবকদেরকে টার্গেট করে তিনি একটা ভাষণ দিচ্ছেন। এই ভাষণটাই আমাদের যৌবনের গান, এই প্রবন্ধ। কথা কি ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো চলো আমরা প্রবন্ধটা একটু পড়ি। তো বলছে, আমার বলতে দ্বিধা নাই যে আমি তাহারি দলে যাহার কর্মী নন, যারা কর্মী নন, যারা ধ্যানী। বলছে আমার বলতে আজকে কোনো দ্বিধা নাই। এই যে ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে এগুলো কি ব্যাখ্যা, যেমন দ্বিধা শব্দের অর্থ কি? সংকোচ বা সংশয়। তাহলে আমার আজকে বলতে কোনো সংশয় নাই, কোনো দ্বিধা নাই, কোনো লজ্জা নাই। কোনটা বলতে? আমি তাদের দলে যারা কর্মী না, যারা ধ্যানী, যারা চিন্তা করে, যারা ধ্যান করে, যারা খালি কাজ করে না। ধরো তুমি একটা বিল্ডিং বানাবা, এখন বিল্ডিং বানাইতে এই যে কামলা থাকে 300-400, কেউ ইটের কাজ করে, কেউ পাথরের কাজ করে, কেউ রডের কাজ করে, কিন্তু ধ্যানী একজন। ধ্যানী কি করে? চিন্তা করে কিভাবে এই বিল্ডিংটাকে উপর দিকে উঠানো যাবে, কিভাবে এই বিল্ডিংটা ডিজাইন করা যাবে, কতটুকু জায়গার ভিতরে কতটুকু এই বিল্ডিংটা বানালে সুন্দর হবে। তাহলে লেখক বলছে, আমি যারা গায়ে খেটে কাজ করে তাদের দলে না, যারা চিন্তা করে আমি তাদের দলে। এটা বলতে আমার কোনো সন্দেহ নাই। যাহারা মানব জাতির কল্যাণ সাধন করে সেবা দিয়ে, কর্ম দিয়ে, যারা মানব জাতির কল্যাণ করে সেবা দিয়ে করে এবং নিজের কাজ দিয়ে যারা মানব জাতির কল্যাণ করে, তাহারা মহৎ যদি নাই হন অন্তত ক্ষুদ্র না। অর্থাৎ যারা মানবতার জন্য কাজ করে, যারা মানব জাতির জন্য কাজ করে, তারা আর যাই হোক তারা ক্ষুদ্র নয়। ইহারা থাকেন শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন। বলছে যে এই যে যারা মানব জাতির জন্য যারা কাজ করে তারা কোথায় থাকে, এবার লেখক বলতেছেন, খেয়াল করো। বলছে তারা থাকে রুধির ধারা, অর্থাৎ রক্ত প্রবাহের মতো তারা থাকে। বলো, আমাদের শরীরে যে রক্ত যায় আমরা কি দেখতে পাই? আমাদের শরীরে রক্ত প্রবাহ কি আমরা দেখতে পাই? বলো। নজরুলের নিষিদ্ধ গ্রন্থ মানে হচ্ছে নজরুল তখন ব্রিটিশ বিরোধী যে কিছু গ্রন্থ লিখেছেন সেগুলো সরকার নিষেধ করে দিছে, সেগুলো বাজারে আনা যাবে না বা সেগুলো পাওয়া কেউ পড়তে পারবে না, এই জন্য গভর্নমেন্ট ওরকম সাহিত্য নিষিদ্ধ করে দিছে। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা একটুখানি দেখি
তাহলে বলছে যারা মানবতার জন্য কাজ করে তারা থাকে রুধির ধারার মতো, রক্ত প্রবাহের মতো। বলো আমাদের শরীরে একটা জিনিস খেয়াল করো, লাইনটা ভালো করে খেয়াল করো, আমাদের শরীরে যদি রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় তো আমরা কি বাঁচবো বলো? না, আমরা কিন্তু বাঁচবো না। আমাদের শরীরে রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেলে আমরা বাঁচার আর কোনো চান্স নাই, রাইট? এখন দেখো রক্ত যে প্রবাহিত হচ্ছে এটা কি তুমি শরীর দেখে কখনো বুঝবা না। তো যারা সমাজে মহান কাজ করে তারা থাকে এরকম রক্ত প্রবাহের মতো, তাদেরকে দেখা যায় না, কিন্তু তাদের কাজ বন্ধ হয়ে গেলে সমাজ শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? এরপর বলছে ফুলের মতো মাটির মমতা রসের মতো অলক্ষ্যে, অর্থাৎ ফুল যেমন একটা ফুল উপরে অনেক সুন্দর, কিন্তু এই ফুল নিচে মাটির নিচে সে কিন্তু পানি শোষণ করে নিচ্ছে। সে যদি পানি মাটির নিচ থেকে সে যে পানি শোষণ করে নিচ্ছে এটা কিন্তু আমরা কেউ দেখতেছি না, কিন্তু ওই কাজটা সে না করলে কিন্তু সে আর বড় হতে পারবে না। তো ব্যাপারটা হচ্ছে এরকম। এরপর বলছে আমি কবি বনের পাখির মতো স্বভাব আমার গান করার। আমি কবি, আমার স্বভাব হচ্ছে আমি বনের পাখির মতো গান করব। আমি বনের পাখি যেমন ঘুরে 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 কি করে খালি গান গায়, আমার কাজ হচ্ছে এরকম, আমি খালি গান গাইবো। কাহারও ভালো লাগিলেও গাই, না লাগিলেও গাহিয়া যায়। অর্থাৎ কারো যদি আমার গান ভালো লাগে আমি তারপরও গাই, না লাগলে তারপরও আমি গাই। আচ্ছা বনের পাখির গান কি তুমি কি আটকে রাখতে পারবা? এই পাখি তোর গান আমার ভালো লাগে না, বিরক্ত করিস না, গান গাইস না, ও কি তোমার কথা শুনবো? না। তো বলছে আমি হচ্ছে এমন বনের পাখি। এরপর বলছে বায়োস্ফিংয়ে, বায়োস্ফিংয়ে হচ্ছে এক ধরনের পাখি। বায়োস্ফিংয়ে যখন বেচারা গানের পাখিকে তারা করে তীক্ষ্ণ চঞ্চু, চঞ্চু শব্দের অর্থ কি পরীক্ষাতে প্রশ্ন আসবে? ঠোঁট। অর্থাৎ বায়োস্ফিংয়ে পাখিটা যখন কোকিলকে যখন তার ঠোঁট দিয়ে যখন কি করে আঘাত করে তখন সে এক গাছ হইয়া উড়িয়া গিয়া আন গাছ গিয়া গান ধরে। তারা যখন ঠোঁট দিয়ে যখন কেউ যখন কামড় দেয় বা তাকে যখন বিরক্ত করে তখনও সে এক গাছ থেকে আরেক গাছে গিয়ে সে আবার গানই ধরে। তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান, সে গান করে আপন মনের আনন্দে, যদি তাহাতে কাহারও অলসতন্ত্রা। অলসতন্ত্রা মানে কি? অনেক সময় আমরা অলস থাকলে আমাদের ঘুম আসে না, অলসতা থেকে যে ঘুম আসে এটাকে বলে, এটা হচ্ছে অলসতন্ত্রা। এটা কি? অলসতন্ত্রা। বলছে যে যদি কাহারও অলসতন্ত্রা মোহনিদ্রা, মোহনিদ্রা মানে হচ্ছে আসক্তি, মোহনিদ্রা টুটিয়া, টুটিয়া মানে হচ্ছে ভেঙে। ওই যে গান আছে না, টুটা হুয়া দিল কি জানি একটা গান আছে না, এই টুট মানে কি? ভেঙে যাওয়া। তো যদি আমার এই গানের কারণে যদি কারো ঘুম ভেঙে যায় তাহা একান্ত ধৈব, অর্থাৎ এটা হঠাৎ, এটা আকস্মিক। ঠিক আছে? যৌবনের সীমা পরিক্রম আজও আমার শেষ হয় নাই, কাজে আমি যে গান গাই তাহা যৌবনের গান। এবার লেখক বলছে আমার এখনো যৌবনের সীমা শেষ হয় নাই, আমি এখনো যুবক, সুতরাং আমি যেটা গাই সেটা হচ্ছে যৌবনের গান। বুঝতে পারছো? কথা কি ক্লিয়ার? ওকে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা প্রথম স্লাইডটা? এটা মূল ভাবটা কি? মূল ভাবটা আমি প্রথমে বলে দিছি, মানে কবিতা প্রবন্ধটা পড়লে মূল ভাবটা পারবা, সো মূল ভাবটা আলাদা করে আর পড়ার কিছু দরকার নাই। আচ্ছা ওকে, এরপর দেখো, তারণ্যের ভরাভারে যদি আমার গানের জোয়ার আনিয়ে থাকে তাহা আমার অগোচরে যে চাঁদ সাগরে জোয়ার জাগায়। অর্থাৎ আমি যে গান গাইতেছি এটা যদি কোনো জোয়ার এনে থাকে, এটা যদি কোনো পরিবর্তন এনে থাকে, এটা লেখক আহ্বান করতেছে। যেরকম ভাবে চাঁদ সাগরে জোয়ার জাগায়, চাঁদ কিন্তু সাগরে যে জোয়ার হয় এটার মূল কেন্দ্রে থাকে কিন্তু চাঁদ। সে হয়তো তাহার শক্তির সম্বন্ধে আজও নাওয়াফিক, অর্থাৎ অজানা। অর্থাৎ এই যে চাঁদ যে সাগরে জোয়ার জাগায় এটা সাগর হয়তো জানেও না যে চাঁদের কারণে তার সাগরের মধ্যে কি আসে? জোয়ার আসে। তো সে এটা হয়তো সে নাওয়াফিক, এই নাওয়াফিক মানে হচ্ছে না জানা বা অজানা, হয়তো এটা সাগর জানেই না। আমি বক্তা নহি, আমি কম বক্তার দলে। আচ্ছা নজরুল বলছে আমি বক্তা না, আমি বক্তা না। বক্তা মানে কি? যারা খুব ভালো কথা বলে, অনেকেই দেখবা যে খুব ভালো বক্তব্য দিলে পুরা শরীরের পশম দাঁড়ায় যায়, আছে না এরকম? বলছে আমি বক্তা না, তবে আমি কম বক্তার দলে, অর্থাৎ যারা কম কথা বলে। অনেকেই আছে যে খুব বেশি লোক সমাজে বেশি কথা বলতে পারে না, অল্প কথা বলে, বেশি কথা বলতে পারে না। তো বলছে আমি বক্তা না, আমি কম বক্তার দলে। বক্তৃতায় যারা দিগ্বিজয়ী, অর্থাৎ বক্তব্য দিয়ে যারা চারিদিক বিজয় করেছে। কিছু কিছু মানুষ দেখবা যে খুব বিখ্যাত, যেমন আমাদের দেশে অনেক পলিটিশিয়ান, সব পলিটিশিয়ান কিন্তু সুন্দর করে কথা বলতে পারে না, বক্তব্য দিতে পারে না। আবার কিছু কিছু পলিটিশিয়ান দেখবা যে খুব মানে হাই ভোল্টেজে গরম গলায় কথা বলে। তো বলছে যারা বক্তব্য দিতে যারা দিগ্বিজয়ী, অর্থাৎ দিগ্বিজয় মানে হচ্ছে যারা চারদিক জয় করেছে, অর্থাৎ যারা কথা বলে চারদিক জয় করেছে। যেমন এখানে বলছে বখতিয়ার খিলজি। তো বখতিয়ার খিলজিকে, তিনি একজন আফগান সেনানায়ক ছিলেন। বখতিয়ার খিলজি তাহাদের বাক্যে সৈন্য সমন্ত অতি অতি দ্রুত বেগে কোথা হইতে কেমন করিয়া আসিতেও বলিতে পারি না। অর্থাৎ বখতিয়ার খিলজি তিনি যখন কথা বলতেন তখন তার সৈন্যরা অত্যন্ত দ্রুত গতিতে কোথা থেকে যে চলে আসতো এটা কেউ জানতো না। কথা বুঝতে পারছো? এই জন্য বলছে যে আমি বক্তা না, আমি হচ্ছে কম বক্তার দলে।
আর বখতিয়ার খিলজি যখন কথা বলতো তখন তার সৈন্য সামন্ত যারা সেনাবাহিনী যারা আছে তারা যে কোথা থেকে চলে আসতো এটা কেউই জানতো না, অর্থাৎ তারা খুব তাড়াতাড়ি চলে আসতো। তাহা দেখিয়া লক্ষণ সেন অপেক্ষায়ও আমরা বেশি অভিভূত হইয়া পড়ি, তাহাদের বাণী আসে বৃষ্টির ধারার মতো অবিরল ধারায়। অর্থাৎ যারা বক্তব্য দিতে পারে বখতিয়ার খিলজির মতো, তারা যখন কথা বলে তখন তাদের কথা হচ্ছে বৃষ্টির ধারার মতো। বৃষ্টির ধারা, বৃষ্টির যেমন পড়তেই থাকে পড়তেই থাকে, বৃষ্টির ফোঁটা দেখবা পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে, তো তাদের মুখ দিয়ে এরকম কথা বাইর হইতেই থাকে হইতেই থাকে। অর্থাৎ তারা একটার পর আরেকটা কথা বললে খুব একটা সময় নেওয়া তাদের লাগে না। তো বলছে তাহাদের বাণী আসে বৃষ্টির ধারার মতো অবিরল ধারায়, আমাদের কবিদের বাণী বহে ক্ষীণ। অর্থাৎ আমরা যারা কবি তাদের বাণী, তারা এত দ্রুত কথা বলতে পারে না, আমাদের কথা হচ্ছে সরু, হ্যাঁ ভীরু ভীতু, আমরা খুব বেশি সাহসিকতার সাথে বলতে পারি না। ঝর্ণার ধারার মতো, আমাদেরটা হচ্ছে ঝর্ণার মতো, আর তাদেরটা হচ্ছে কিসের মতো? বৃষ্টি ধারার মতো তারা কথা বলে। ছন্দের দুকুল, ছন্দের দুকুল মানে হচ্ছে ছন্দের ভাব, ছন্দের ভাষা, ছন্দ থাকে না কবিতায়, এই ছন্দের কথা বলছে। প্রাণপ্রাণে আঁকড়িয়া ধরিয়া সে সঙ্গীত গুঞ্জন করিতে করিতে বহিয়া যায়। অর্থাৎ আমরা যারা কবি আমরা হচ্ছে ছন্দের ধারার মতো, আমরা আস্তে 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 বলে যাই। পদ্মা ভাগীরথী, দুইটা নদীর নাম এখানে আছে মনে রাখবা, একটা হচ্ছে পদ্মা নদী আর একটা হচ্ছে ভাগীরথী নদী। তো বলছে পদ্মা ভাগীরথী মতো খরস্রোতা যাহাদের বাণী আমি তাহাদের প্রচুর বহু পশ্চাতে। অর্থাৎ পদ্মা আর ভাগীরথী নদীর যেই স্রোত, এটা হচ্ছে প্রবল, মানে প্রবল যে স্রোত, খরস্রোত, অনেক বেশি স্রোত। আমরা যখন কথা বলি তখন এরকম স্রোতের মতো, নদীর স্রোত দেখছো না, যাইতেই থাকে যাইতেই থাকে। তা আমরা এরকম অতি দ্রুত কথা বলতে পারি না। যারা এরকম কথা বলে আমি তাদের বহু পশ্চাতে, অর্থাৎ আমি তাদের বহু পেছনে বা আমি তাদের বহু পরে। আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার অসীম ভালোবাসা, প্রাণের টান। নজরুল যখন লিখেছেন তখন তার লেখায় সব সময় ঠিক আছে, নজরুল যখন লিখেছে তখন সব সময়, তো নজরুল যখন লিখেছে, আচ্ছা এটা একজন কমেন্ট, এটা মনে হয় নাওয়াকিফ হবে, হ্যাঁ নাওয়াকিফ, এখানে একটু তাহলে ভুল আছে, কারেকশন করে নিয়ে বইতে দেখতে পারো। তো এখন খেয়াল করে দেখো, যেমন নজরুল এখানে বলেছে যে যারা যুবক, তাদের যারা তরুণ, তাদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা এবং তাদের প্রতি আমার কি আছে? প্রাণের টান আছে, অপরিসীম ভালোবাসা আছে এবং প্রাণের টান আছে। নজরুল যখন লিখেছেন তখন নজরুল তরুণদেরকে অনেক বেশি উৎসাহ দিতেন, নজরুল তরুণদের জন্য লিখতেন, তরুণদেরকে নিয়ে অনেক বেশি উৎসাহ দিতেন। তার লেখায়, বহু লেখায় তিনি তরুণদেরকে অনুপ্রাণিত করেছেন, উৎসাহ দিয়েছেন। কারণ আমাদের এই পৃথিবীতে যত কিছু পরিবর্তন হয় সব কিছু কিন্তু তরুণরা কিন্তু পরিবর্তন করে। কিন্তু আফসোস আমরা কি তরুণদেরকে আমাদের সমাজে এখন কি করা হয় না, জায়গা দেওয়া হয় না। রাজনীতিতে তরুণদেরকে জায়গা দেওয়া হয় না, যে কোনো জায়গায় তরুণদেরকে কি করা হয় না, জায়গা দেওয়া হয় না। কিন্তু নজরুল সবসময় এই যে বলেছেন যে আমার একটাই সম্বল, সেটা হচ্ছে তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা আছে এবং তাদের প্রতি আমার প্রাণের টান আছে। এই দুইটা কারণে নজরুল বলছেন যে আমার মানে তরুণদের প্রতি তিনি অনেক বেশি দুর্বল ছিলেন। এই জন্য একটা সমাজ বিনির্মাণের জন্য কি করতে হবে? তরুণদেরকে হচ্ছে জায়গা করে দিতে হবে। এই জন্য আমাদের দেশে তোমরা যারা এই যে যারা এখনো পড়াশোনা করো বা যারা তরুণ, তারা এখনো অনেক পিছিয়ে আছে এবং এটা তুমি বাংলাদেশে থাকি এটা তুমি বুঝবাই না। টু বি অনেস্ট, আমি হচ্ছে চায়নাতে গেছি, চায়নাতে এই যে ছোট ছোট বাচ্চাগুলা, মানে একদম ছোট ছোট বাচ্চাগুলা, এই ছোট ছোট বাচ্চাগুলো বিভিন্ন ধরনের গাড়ি বানায়, প্লেন বানায়, ছোট ছোট খেলনার প্লেন বানায়, রোবট বানায়। এই যে আমরা যে হাতে যে ঘড়ি পরি, এই স্কুল কলেজে পড়া বাচ্চারা হচ্ছে এরকম এই যে হাতের এরকম ঘড়ি ওরা নিজেরা বানায় ফেলায়। কথা বুঝছো? তো আমাদের দেশে আমরা তো এখনো ওই পরিমাণ এখনো প্রযুক্তি নির্ভর হইতে পারিনি। এবং আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে চায়নার যারা বাচ্চা কাচ্চা আছে এরা সবাই প্রচুর পরিমাণে ফোন এডিক্টেড। আমি বুঝি না এরকম একটা জাতি যারা ফোনে এত বেশি এডিক্টেড, এরা মানে জ্ঞান বিজ্ঞানে এরা এত আগায় আছে। মানে জাস্ট লাইক ধরো এয়ারপোর্টে গেছি, সবার হাতে ফোন, মানে বাচ্চা ছোট বাচ্চা গেমস খেলতেছে, ফোন টিপতেছে মায়ের সাথে, কিন্তু মা বাপ কিচ্ছু কইতেছে না। আমগো দেশে হইলে কি কইতে, লাথি মারতো যে ফোন রাখ, হ্যাঁ তোমার জ্বর হয়েছে কারণ কি ফোন টিপো, অসুস্থ হয়েছো কারণ কি ফোন টিপো। মা কইবে যে আরো বেশি করে ফোন টিপ। খাইতে মন চাইতেছে না কারণ কি ফোন, সারাদিন ফোন টিপলে হ্যাঁ খাবার কি আর রুচি থাকে। তো আমি দেখলাম যে চায়নার যারা মানে বাচ্চা যারা আছে, ছোট ছোট বাচ্চা, এরা প্রচুর পরিমাণে ফোন এডিক্টেড। ধরো এয়ারপোর্টে প্লেনের জন্য অপেক্ষা করতেছে, এয়ারপোর্টে ফোন টিপতেছে, মেট্রোতে ইয়ের জন্য অপেক্ষা করতেছে, ফোন টিপতেছে, বুলেট ট্রেনের জন্য ফোন টিপতেছে, রাস্তাঘাটে সব জায়গায় এরা ফোন টিপে। প্রচুর পরিমাণে এরা ফোন এডিক্টেড। অ্যান্ড মানে ওরা যে আসলে ওদের মাথায় কি আছে, অবশ্যই ওরা যেসব খাবার খায় তোমরা ওইসব খাবার খাও না, এটাও একটা কারণ হতে পারে। কারণ ওরা সাপ, বিচ্ছু, শূকর,
জোক, মানে মানে এমন কিছু নাই যে ওরা খায় না। মানে যখন আমি মানে যখন আমরা স্ট্রিট দিয়ে যখন রাস্তা দিয়ে যখন হাঁটি, তো আমাদের রাস্তার পাশে যেমন ফাস্ট ফুড থাকে, তো ওখানে রাস্তার পাশে এরকম ফাস্ট ফুডের দোকান গিয়ে দোকানগুলোর সামনে দিয়ে হাঁটতে গেলে জাস্ট বমি আসে। মানে কি যে জঘন্য গন্ধ খাবারের বাইরে। আমাদের দেশে ধরো ফাস্ট ফুডের, তুমি একটা দোকানের সামনে দিয়ে হেঁটে গেলে কি আসবে, ফাস্ট ফুডের গ্রান আসবে ভালোই, কিন্তু ওদের ওখানে ফাস্ট ফুড মানে ওই দোকানগুলোতে থাকে জোক, সাপ, বিচ্ছু, এত জঘন্য গন্ধ। মানে আমি চায়না থেকে আসার আমার আরও 2-3 মাস আমার খালি ওই গন্ধটা আমার নাকের সামনে ভাসে। কি যে বাজে অবস্থা। ওরা সাপ খায়, প্রচুর পরিমাণে সাপ খায়। সাপ খাইলে নাকি রক্ত পরিষ্কার হয়, সাপে অনেক উপকারিতা। মানে আমি হচ্ছে 9 দিন ছিলাম, 9 দিনে আমার খাবার নিয়ে যেই কষ্ট হয়েছে, বিকজ আমরা মানে আমি তো এই খাবারের সাথে একদমই অভ্যস্ত না। আর নর্মালি কি হয়, আমরা অন্যান্য কান্ট্রিতে গেলে একটু ফাস্ট ফুড খাইতে পারি, লাইক একদমই কোনো খাবার নাই আমাদের, যেমন আমরাই খালি ভাত এই রুটি এগুলো খাই, বাহিরে কিন্তু ভাত রুটি এগুলো চলে না, কোথাও এগুলো চলে না। অন্যান্য দেশে গেলে দেখা গেলো ওই ফাস্টফুডের দোকান থেকে বার্গার, পিৎজা, স্যান্ডউইচ এগুলো খাই, কাটাই দেওয়া যায়, কিন্তু চায়নাতে এগুলোই নাই। এবং আমি মানে আল্লাহ আমার বাঁচাইছে, আমি যাই দেখি যে ওই ইয়েতে ওই মানে একটা খাবার খুব ক্ষুধা লাগছে, নিচে নামছি যে খাবো, খুব ক্ষুধা লাগছে, দেখি যে আমাদের দেশে বন আছে না, বন ভিতরে সবজির মতো, মানে ভেজিটেবল অর মানে শাক দেওয়া আর কি। আমি দেখি আমার খুব খাইতে মন চাইতেছে, তা আমি ভাবছি যে এটার মধ্যে বন, এটা আর ভিতরে কি সবজি থাকবে, আমি যাই কিনছি। এখন কিনার পর হঠাৎ করে আমি যে গেলাম, আমার মনে হইলো যে এটা, তা আমি বললাম যে এটার ভিতরে কি মানে ভেজিটেবল কিনা, আমার কয় যে না, এর ভিতরে বিচ্ছু। কথা বুঝছো? তো সিস্টেমটা এমন, তো খামু কি, তো জিনিসটা খুবই মানে ধরা কামড় দিতে গেছে, তো তোমাদেরকে এগুলো খাইতে হবে, তাহলে তোমরা এরকম অনেক কিছু আবিষ্কার করতে পারবা। আচ্ছা, তো হোপফুলি বুঝতে পারছো। এরপরে দেখো আমরা দেখি, তারুণ্যকে যৌবনকে আমি যেদিন হইতে গান গাহিতে শিখিয়াছি, সেই দিন বারে বারে সালাম করিয়াছি। অর্থাৎ আমি যেদিন থেকে গান গাওয়া শুরু করছি, সেদিন থেকে আমি তরুণদেরকে অনুপ্রাণিত করি, সেদিন থেকে আমি তাদেরকে সালাম জানাইছি। সশ্রদ্ধ মানে কি, শ্রদ্ধা সহ নমস্কার নিবেদন করিয়াছি। জবাকুসুম শশাঙ্ক মানে হচ্ছে জবা ফুলের মতো। তরুণ অরুণকে দেখিয়া প্রথম মানব যেমন করিয়া সশ্রদ্ধ নমস্কার করিয়াছিলেন। অর্থাৎ প্রথম তরুণ অরুণকে দেখিয়া প্রথম মানব, অর্থাৎ প্রথম মানব তো হযরত আদম আলাইহিস সালাম, যেভাবে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। আমার প্রথম জাগরণ প্রভাত মানে কি এটা একটু বুঝতে হবে। প্রথম জাগরণ প্রভাব এটা বলছে যে এটা প্রভাতে হবে। প্রথম জাগরণ প্রভাতে মানে হচ্ছে বুঝাচ্ছে মানে দিনের সূচনা লগ্নে যে হয়, দিনের সূচনা লগ্নে যে প্রভাতটা হয়, তেমন সশ্রদ্ধ বিস্ময় লইয়া যৌবনকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করিয়াছি। তাহার স্তবগান মানে কি, অর্থাৎ যৌবনের স্তবগান মানে হচ্ছে প্রশংসা সূচক গান। অনেক সময় ওই যে জারি গানগুলো দেখো না, বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম ভাই, হাজার দুরূদ পড়লাম সোনার মদিনায়, কথা কি বুঝতে পারছো? তো বলছে যে এরকম আর কি, যেমন এই যে বিসমিল্লাহ বলি আমি শুরু করলাম ভাই, হাজার দুরূদ পড়লাম সোনার মদিনায় দুরূদ পাঠাচ্ছে, এই যে প্রশংসা সূচক যে গানগুলো এগুলো। তো বলছে যে আমি তাহার স্তবগান অর্থাৎ যৌবনের যে প্রশংসা সূচক গান গাহিয়াছি। তরুণ অরুণের মতোই যে তারুণ্য তিমির বিদারী, অর্থাৎ তরুণ অরুণের মতোই তারুণ্য হচ্ছে তিমির বিদারী মানে হচ্ছে অন্ধকারকে বিদীর্ণ করে, অন্ধকারকে ভেঙে চুরে খান করে দেয়। তাহলে নজরুল মনে করে যারা তরুণ, তারা একদিন কি করবে, সমাজের সমস্ত অন্ধকারকে তারা কি করবে, দূর করে দিবে। সে যে আলোর দেবতা, তাহলে তারুণ্যকে নজরুল বলছে কি, তারুণ্যকে নজরুল বলছে আলোর দেবতা। অর্থাৎ আলোর দেবতা বলতে বুঝায় যারা কি করে, আলো ছড়ায়। তাহলে তোমরা যারা তরুণ, তোমরা কি করবা, তোমরা আলো ছড়াবা সমাজে, কিন্তু তোমরা ছড়াও অন্ধকার। কথা কি বুঝতে পারছো? তোমরা কি ছড়াও, অন্ধকার ছড়াও। নজরুল বলছে তোমরা হবা আলোর দেবতা। এরপর বলছে রঙের খেলা খেলিতে খেলিতে তাহার উদয়, রং ছড়াইতে ছড়াইতে তার অন্ত। তাহলে তারুণ্য রঙের খেলা, চারদিকে খালি রং ছড়াইবে, আর রং ছড়াইতে ছড়াইতেই তার কি হবে, শেষ হবে। যৌবন সূর্য যথায় অস্তমিত, দুঃখের তিমির কুন্তলা নিশিথিনীর সেই তো লীলাভূমির বিচরণ। অর্থাৎ যৌবন সূর্য যখন অস্তমিত, তখন তিমির কুন্তলা মানে হচ্ছে অন্ধকার যার চুল। এরপর বলছে নিশিথিনী মানে তো বুঝোই রাত, অর্থাৎ রাতের অন্ধকারের মতো বুঝাচ্ছে। আমি যৌবনের পূজারী কবি বলিয়াই
আমি যদি আপনারা আপনাদের মালার মধ্যমণি করিয়ে থাকেন, তা হইলে আমার অভিযোগ করার কিছুই নাই। অর্থাৎ আমি তো যৌবনের পূজারী, আমি যৌবনকে পূজা করি। অর্থাৎ এই যৌবনকে পূজা করি, এটা দ্বারা বুঝাচ্ছে যে তরুণদেরকে আমি সম্মান করি, তরুণদেরকে আমি ভালোবাসি। এটা দ্বারা, ঠিক আছে। জবা, জবা কুসুম শশাঙ্ক মানে হচ্ছে জবা ফুলের মতো। এই খেয়াল করো, এরপর বলছে এই কথা বলবা না, কথা বললে বিচ্ছু খাওয়াই দিব, ক্লাসে ডিস্টার্ব করলে সাপ খাওয়াবো, ঠিক আছে, ধরে ধরে। অফলাইন ক্লাস হলে এটা তোমাদেরকে শাস্তি দিতাম। আর যদি চায়নার মতো যদি অ্যাভেলেবেল এই রান্না পাওয়া যেত, তারা আমরা চায়নাতে আছি, ঠিক আছে। এখন নিচে ফাস্ট ফুডের অনেক দোকান আছে, অনেক স্টল আছে। আজকে পড়া পারস নাই, ওকে পারস নাই, তাহলে তো শাস্তি কি, তোরা নিচ থেকে সাপ কিনে এনে খাওয়াবো, আমার টাকা দিয়ে তোমাকে সাপ খাওয়াবো, এটা হচ্ছে তোমার শাস্তি। টানা 3 দিন পড়া পারো না, আজকে তোমার শাস্তি, তোমাকে আজকে বিচ্ছু খাওয়াবো, ঠিক আছে। আর আজকে হোমওয়ার্ক আনো নাই, তাহলে তোমার শাস্তি কি, তোমাকে হচ্ছে আজকে ইয়ে খাওয়াবো, জোক খাওয়াবো, জোকের ফ্রাই খাওয়াবো, এই শাস্তি দিতাম। কথা বুঝছো? আচ্ছা, কেমন লাগতো তাহলে? আচ্ছা, এরপর দেখো দেখো এরপর হচ্ছে, অর্থাৎ আমি যৌবনের পূজা করি, এই জন্য যদি আপনারা যদি আপনাদের মধ্যমণি করেন আমাকে, অর্থাৎ আপনাদের সাথে যদি আমাকে রাখেন, তাহলে আমার আসলে কোনো অভিযোগ নাই। এরপর বলছে, আপনাদের মহাদান আমি সনানন্দে শির নত করিয়া গ্রহণ করিলাম। অর্থাৎ আপনারা আমাকে আনন্দের সাথে গ্রহণ করেছেন, এটা আমিও কি করলাম, গ্রহণ করলাম। আপনাদের দলপতি হইয়া নয়, আপনাদের দলভুক্ত হইয়া। অর্থাৎ আপনাদের দলপতি আমি না, আপনাদের দলের প্রধান এটা হয়ে আমি আজকে এখানে কথা বলতে আসিনি। এটা কিন্তু বেসিক্যালি একটা ভাষণ, মনে রাখবা। আপনাদের দলভুক্ত হইয়া, অর্থাৎ আপনাদের দলের একজন সহযাত্রী হইয়া, অর্থাৎ আপনাদের সাথে একই সাথে কাজ করব, এই জন্য আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমাদের দলে কেহ দলপতি নয়, আজ আমরা শতদিক হইতে শত শত তরুণ মিলিয়া তারুণ্যের শতদল ফুটাইয়া তুলেছি। অর্থাৎ আজকে আমরা চতুর্দিক থেকে, আজকে আমরা শত শত যুবক মিলে আজকে আমরা কি করছি, তারুণ্যের পদ্ম ফুল ফুটাইতেছি। শতদল মানে হচ্ছে পদ্ম ফুল। এরপর বলছে, আমরা সকলে মিলিয়ে একটি সিদ্ধি, একটি সিদ্ধি মানে হচ্ছে একটা সাধনা, একটা সাধনা, বুঝছো। আমরা শতদিক হইতে আমরা কি করছি, যে আমাদের একই সিদ্ধি, আমরা সকলে মিলিয়ে এক সিদ্ধি, এক ধ্যানের মৃণাল, আমরা সকলে মিলে আমাদের একটাই সিদ্ধি, অর্থাৎ আমাদের একটাই সাধনা, এবং আমরা কি এক ধ্যানের মৃণাল, অর্থাৎ আমাদের ওই যে ফুলের যে ডাটা থাকে না, এটা এই যে পদ্ম ফুলের ডাটা ধরিয়া বিকশিত হইতেছে। অর্থাৎ আমাদের সবার এরকম লতা একটা, এই একই লতার ভিতরে আমরা এক একজন কি হব, এক এক রকমের আমরা ফুল হয়ে ফুটবো। অর্থাৎ একটা ডাটার মধ্যে, একটা লতার মধ্যে আমাদের সবার লতা একটা, এই একটা লতাতে আমরা বিভিন্ন জন বিভিন্ন ফুল হয়ে ফুটতেছি। কথা কি বোঝা গেছে? বুঝছো? তিমির কুণ্ডল মানে হচ্ছে অন্ধকার যার চুল, একদম কালো চুল, বুঝছো। দলপতি কি, দলপতি মানে হচ্ছে দলের প্রধান, এটাকে বলে দলপতি, এটা বুঝো না? ভাই আপনার বয়সটা অনেক সুন্দর, আমার বয়স কেমনে সুন্দর, আমার ঠান্ডা লাগছে, আমার তো বয়সই চেঞ্জ হয়ে গেছে। এইসব ওই ভংচং কথা বললে লাভ নাই, বুঝছো। আচ্ছা, এরপর দেখো, তবে আমি আমার লাইফে যত জায়গাতে গেছি, আমার কাছে সবচাইতে বেস্ট খাবার আমার কাছে লাগছে থাইল্যান্ডের ফুড। ও মাই গড, এত টেস্টি, এত টেস্টি, মানে আমার লাইফে খাওয়া সবচেয়ে বেস্ট খাবারগুলো আমি খাইছি থাইল্যান্ডে। লাইক ধরো তোমার একটা, আমাদের দেশে যেমন স্বপ্ন আছে না, স্বপ্ন স্বপ্ন তো স্বপ্ন, ওই যে সুপার শপ, তো থাইল্যান্ডের সব জায়গায় এরকম একটা সুপার শপ আছে। এটা ইন্টারন্যাশনাল, আমাদের দেশে না, ইন্ডিয়াতেও আছে, 7-Eleven এটার নাম। তোমরা কেউ কখনো গেলে দেখবা, তো 7-Eleven-এর মধ্যে গেলে দেখবা যে তোমার একটা স্যান্ডউইচ পাওয়া যায়, মানে নর্মাল স্যান্ডউইচ, ওটা দিলে ওরা হচ্ছে সাথে সাথে ভাজি করে দেয়। আমাদের এগুলোতে তো আমরা কি করি, ওই সিস্টেম তো নাই আমাদের সুপার শপগুলোতে, তো ওরা ইনস্ট্যান্ট ওই স্যান্ডউইচ মেকারে ওইটা ইয়ে করে দেয়, বার্গার তুমি যা খাইতে চাইবে। ওই স্যান্ডউইচটা এত দারুণ, এত দারুণ, মানে ওটা খাইলে মনে হয় যে মানে এটা একটা মানে স্বর্গীয় খাবার, এত ভালো লাগে। তারপর হচ্ছে কি হয়, এরকম ভাত থাকে, রাইস আর একটা ডিম থাকে, মানে ডিম বাজি করা ডিম, আমরা যেমন নর্মালি ডিম বাজি করি এরকম, তো এটা দিলে ওরা হচ্ছে এটা হিট করে দেয়। ওইটা খাইতে অনেক টেস্টি, মানে রাস্তাতে হাঁটতে হাঁটতে সবাই ভাত খাইতেছে, ভাত বলতে ওই রাইস, আর ওগুলো আমাদের দেশের ভাতের মতো না, একটু ডিফারেন্ট ইয়ে খাইতেছে। আরেকটা আছে ম্যাঙ্গো স্টিকি রাইস, ওটা হচ্ছে কেমন মানে খাবার, সে বাদ দা, আমি রোজা রাখছি, আমি পরে এগুলো নিয়ে পরে কথা বলা যাবে। এরপর দেখো, বার্ধক্য তাহাই, বার্ধক্য মানে কি, বুড়া, বার্ধক্য মানে কি, বুড়া। সরি, আমি তোমাদের রোজা হালকা করে দিলাম।
আমার তো আসলে মানে ওই খাবারগুলোর কথা না মনে উঠলে আমার আবার চলে যেতে মন চায়। যাই হোক, দুঃখিত তোমাদের রোজা হালকা করার জন্য, আমি আসলে খেয়াল করিনি, আমি ভুলেই গেছি যে রোজার দিন। এবার দেখো, বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে। এবার নজরুল বার্ধক্যের সংজ্ঞা দিচ্ছে। বার্ধক্য মানে বয়স হয়ে গেছে, বয়স্ক। বয়স্ক তারা কারা? যারা পুরাতনকে, অর্থাৎ যারা সংস্কার চায় না, যারা নতুন কোনো কিছু চায় না, যারা মিথ্যাকে, যারা সত্যকে পছন্দ করে না, যারা মৃত্যুকে, যারা মনে করে আল্লাহ মইরা তো গেছি, মইরা যাবো। অনেক পোলাবেন আছে কম বয়সে পোলাবেন যে বাইসে আর কয়দিন থাকবো, মইরাই তো যাবো। এরকম যারা মৃত্যুকে আঁকড়িয়ে ধরে পড়ে থাকে, বিদ্য তাহারাই যাহারা মায়াচ্ছন্ন। মায়াচ্ছন্ন মানে হচ্ছে মিথ্যা। নবমানবের অভিনব জয় যাত্রার শুধু বোঝা নয়, বিঘ্ন শতাব্দীর নব নব যাত্রী চলার ছন্দে ছন্দে মিলাইয়া যাহারা কুচকা আওয়াজ, যাহারা কি কুচকা আওয়াজ করিতে জানে না, অর্থাৎ যারা নতুনদের সাথে মিলতে জানে না, নতুনদের সাথে মিলে, নতুনদের সাথে ছন্দে তালে তাল মিলিয়ে যারা কুচকা আওয়াজ করতে পারবে না। কুচকা আওয়াজকে অনেক সময় দেখবে রাষ্ট্রপ্রধানরা যখন কোথাও যখন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে যায়, তখন দেখবা যে সেনাবাহিনীরা বাঁশি দিয়ে এক ধরনের আওয়াজ দেয়। এটা তাহলে বুড়া হচ্ছে তারা যারা নতুনদের সাথে ছন্দে ছন্দে তাল মিলাইতে পারে না। বুড়া হচ্ছে তারা যারা কি করতে পারে না, নতুনদের সাথে মিশে যেতে পারে না। এরপর বলছে যাহারা জীব হইয়াও যে অটল, অর্থাৎ যারা জীব কিন্তু জীব হইয়াও অটল। অটল মানে স্থির, নড়াচড়া নাই। সংস্কারের পাষাণ স্তূপ, সংস্কারের পাষাণ স্তূপ মানে হচ্ছে পাথরের স্তূপ বুঝে আর কি, আঁকড়িয়ে পড়ে থাকে। অর্থাৎ যারা ওই পুরাতনকে আঁকড়িয়েই পড়ে থাকে, নতুন কিছু যারা চায় না। আমি কি বুঝাইতে পারছি? এরপর বলছে বিদ্য তাহারাই যাহারা নব অরুণোদয়। নব অরুণোদয়, নব মানে তো বুঝোই নতুন, নব মানে কি নতুন, অরুণোদয় মানে হচ্ছে সূর্যের উদয়, অর্থাৎ নতুন সূর্যের উদয়। বিদ্য তাহারাই যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রা ভঙ্গের ভয়ে ধার রুদ্ধ করিয়া পড়ে থাকে। অর্থাৎ বুড়া তারাই যারা সকালে নতুন সূর্য উঠবে, আর সূর্য উঠলে তার ঘুম ভেঙে যাবে। নিদ্রা ভঙ্গ মানে কি, তার ঘুম ভেঙে যাবে, এই ভয় সে কি করে, দরজাটা বন্ধ করে দেয়। তোমরা অনেকে এই 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 সমীকরণে তোমরা সবাই বুড়া। সকালবেলায় সূর্য উঠবে, ঘুম ভেঙে যাবে, এই জন্য জানালা লাগাই দাও, জানালা লাগাই দিয়ে আবার পর্দা লাগাই দাও, দরজা লাগাই দাও, যাতে রুমে আলো না ঢুকে। নজরুল বলছে এরা হচ্ছে বুড়া। এরপর বলছে আলোক প্রিয়াসী। আলোক প্রিয়াসী মানে হচ্ছে যারা আলো খোঁজে। আলোক প্রিয়াসী প্রাণ চঞ্চল শিশুদের কলকলা হলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পদ করিতে থাকে। অনেক সময় বাচ্চারা দেখবা যে লাফালাফি করলে, দুষ্টামি করলে অনেক বুড়ারা অভিশাপ দেয়, গজব পরুক তোর উপর, কয় না, লানত পরুক তোর উপর। এই যে যারা বাচ্চাদের এই